সরকার হ্যাঁ দলেরও সরকার, সরকার না দলেরও সরকার, মানে আগামী 15 বছর এর মধ্যেই দারিদ্র্য জাদুঘরে যাবে। আমরা তো দারিদ্র্যকে জাদুঘরে যেতে দেখি নাই। নারী সংস্কার কমিশনের রিপোর্ট পাশ করার পরে নারীদেরকে কুৎসিত ভাষায় গালাগাল করা হচ্ছে। তো এটাও কি প্ল্যানিং এর অংশ ছিল, যে ওয়েল প্ল্যান্ড, যে তারা নারী অধিকার বিরোধী একটা সঙ্গের সঙ্গে যুক্ত হয়ে যাবেন? দরজা খুলবে নাকি বন্ধ হবে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জনগণের। এইখানে কারোই সরাসরি গণভোটের পক্ষে বা বিপক্ষে দাঁড়ানোর উচিত না। যেমন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, এটা আমার সিদ্ধান্ত, আমি কোন দিকে ভোট দিব, হ্যাঁ অথবা না, তারও তাই, আপনারও তাই। যে কাজটি করা দরকার সেটি হচ্ছে গণভোট দিলে হ্যাঁ কার পক্ষে বলছি, কি কি বিষয় রয়েছে, এটা ভালো করে জানাতে হবে সবাইকে। আর না তো বলা মানে হচ্ছে যা বলা হলো হ্যাঁ সেগুলোর উল্টা। তো সেই কাজটা কিন্তু হয় নাই। গণভোটে মানুষ কি প্রশ্নে হ্যাঁ দিচ্ছে এটা সাধারণ মানুষ ভালো করে জানে না। কারণ এক লাইনে আপনি যদি বলে দেন নতুন বাংলাদেশ তৈরি হবে গণভোট হ্যাঁ বললেই, তাহলে হ্যাঁ না দরকার কি? আপনারা তো জানেনই যে এটা করলে নতুন বাংলাদেশ হবে। সরকার তো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, এমনকি বিদ্যালয়ের মাধ্যমেও তারা আসলে প্রচারণার চেষ্টা করছে জানানোর জন্য আসলে এই প্রশ্নগুলোতে কি আছে। গণভোট আয়োজনের জন্য পাবলিক ফান্ড খরচ হবে, গণভোটে মতামত ম্যানুফ্যাকচার করার জন্য পাবলিক ফান্ড খরচ হবে না। এটা উচিত না। কেননা একটা দেশে আপনি যদি গণভোট করেন তাহলে এই জনগণের মধ্যে না ভোটেরও লোক আছে, এটা জেনেই তো আপনি না রেখেছেন, ভোট করা হচ্ছে। ভোট করা হচ্ছে। তার মানে সরকার হ্যাঁ দলেরও সরকার, সরকার না দলেরও সরকার। সরকার তো শুধু হ্যাঁ দলের সরকার না, কারণ এই সরকার হচ্ছে অন্তর্বর্তী এবং এই সরকার হচ্ছে সকলের প্রতি সমান আচরণ করবেন এরকম একটি প্রত্যাশা। যদি তাই হয় তাহলে হ্যাঁ দলের সরকার এবং না দলের সরকার, দুই দলেরই সরকার। তারা তারা শুধু অপেক্ষা করবেন মানুষ হ্যাঁ বলে নাকি না বলে সেটা দেখার জন্য। কিন্তু তারা নিজেরা আগেই হ্যাঁ ভোট দিয়ে তারপরে হ্যাঁ যাত্রা শুরু করেছেন। এইটা যদি তারা করেন তাহলে তারা আসলে একটা পক্ষ নিয়েছেন। এখন এই সরকার তাহলে এই জনগণের মধ্যে যারা নায়ের দলে আছেন তাদের বিপক্ষে। তো তার মানে সরকার এই দেশের একটা সংখ্যক জনগণ যারা না বাক্সে হয়তো ভোট দিতেন তাদের বিরুদ্ধে, এটা সরকার বলেছে বলে তারা সরকারি টাকা খরচ করছে। কিন্তু সমস্যা হচ্ছে যে টাকা তারা খরচ করছে সেখানে হ্যার লোকেরও টাকা আছে, নার লোকেরও টাকা আছে। তাহলে হ্যার পক্ষে প্রচারণা চালালে নার পক্ষে প্রচারণা করেন, তাই না? কারণ টাকা তো দুইজনেরই, টাকা তো একজনের না। একদম এর সাথে রিলেটেড একটা প্রশ্ন আসলে চলে আসে যে তফসিল ঘোষণার পর সকলের প্রত্যাশা ছিল বা রাজনৈতিক দলগুলোরও প্রত্যাশা ছিল যে এই সরকার একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা আসলে পালন করবে, কিন্তু আমরা দেখেছি তফসিলের পর তিনি কখনো বলছেন যে তরুণরা এবার জয়লাভ করবে, জয়ী হয়ে তারা আসবে, মন্ত্রী হবে, এ ধরনের কথাও তার কাছ থেকে যখন শোনা যাচ্ছে। বা এই যে হ্যাঁ ভোটের প্রচারণা নিয়েও নানা ধরনের প্রশ্নের উদ্রেক হয়েছে। আপনার কাছে কি মনে হয় তিনি কি আসলে সেই ভূমিকাটা যথাযথ পালন করতে পারছেন? তার কাজের কোনো মূল্যায়ন আসলে করা উচিত না। এই জন্য যে তাকে সকলে মিলে ওইখানে দিয়েছেন, উনি যা করবেন সেটাই আমাদেরকে মানতে হবে এবং সেটাই বলতে হবে যে যা উনি করেছেন এতটুকু ওনার করার কথা ছিল, এইটুকুই উনি করবেন এবং এইটুকু উনি পেরেছেন। আমি মনে করি তিনি যা করেছেন তার মতো করে করেছেন, আমি এর কোনো সমালোচনা করতে চাই না। কিন্তু যখন নির্বাচন চলে গিয়েছে নির্বাচন কমিশনের হাতে, তখন যদি দেশের সরকার প্রধান বলেন যে সব কিছু পরিকল্পিতভাবে হয়েছে এবং এই পরিকল্পনার মধ্যে তরুণরা একটা দল তৈরি করেছে এবং সেই দল থেকে অনেকে ইলেকশন করবে এবং সেই ইলেকশন থেকে অনেকে পাশ করবে এবং অনেকে পাশ করলে তারা মন্ত্রীও হবে, অনেকে পাশ করবে এই আশাবাদ কেউ ব্যক্ত করতে পারেন। কিন্তু মন্ত্রী যে হবে এইটা কি করে কেউ বলতে পারে? এটা তো কেবলমাত্র জামাতপন্থী জোটের লোক বলতে পারে, তাই না? কারণ তখন তারা জামাতের জোটে ছিলেন এবং এখনো আছেন। তাহলে এটা তো জোটের সিদ্ধান্ত। তাহলে কি কেউ কেউ জানে যে যদি জামাত জেতে কারা মন্ত্রী হবে কারা হবে না? এটা আমরা জানি না আসলে। এখানে তারেক আছে, তারেক ভালো বলতে পারবে কে জিতলে কে মন্ত্রী হবে। এইটা মনে হয় আমরা জানি না। আমরা শুধু এতটুকু জানি যে যদি বিএনপি জেতে তাহলে তারেক রহমান সম্ভাব্য প্রধানমন্ত্রী এবং যদি জামাতপন্থী জোট যারা তারা যেতেন তাহলে সম্ভাব্য প্রধানমন্ত্রী শফিকুর রহমান সাহেব। এর বাইরে তো আমরা আর বাকি কোনো মন্ত্রীদের নাম ঠিকানা জানি না। কিন্তু তিনি যদি এই ইশারা করেন তাহলে এটা আসলে নির্বাচনে ইনফ্লুয়েন্স করার মতোই, কারণ তার মুখ থেকে কিছু বের হলে মানুষ তো সেটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে। উনি যখন বলেছেন 3টা শূন্য হবে, মানুষ ভেবেছে সত্যি সত্যি 3টা শূন্য হবে। উনি যখন বলেছিলেন এক সময় নোবেল প্রাইজ পাওয়ার পরে, আমি ওনার প্রত্যেকটা বক্তৃতা শুনতাম, এখনো শুনি। উনি বলেছিলেন যে এই যে 2020 সালের 21 সালের মধ্যেই, সম্ভবত 2020-21 সালের মধ্যেই, মানে আগামী 15 বছর এর মধ্যেই দারিদ্র্য জাদুঘরে যাবে।
আমরা তো দারিদ্র্যকে জাদুঘরে যেতে দেখি নাই, এবং সারা পৃথিবীতে দারিদ্র্য বেড়েছে, বাংলাদেশেও তার সময়ই দারিদ্র্য বেড়েছে, এটা বিশ্ব ব্যাংক এবং প্রায় অন্যান্য যারা 6.6 কোটি আন্তর্জাতিক মানুষ। সংস্থা তারা বলেছে যে বাংলাদেশে দারিদ্র্য বেড়েছে। তো তিনি যখন বলেছেন আমরা বিশ্বাস করেছি, তারপরে তিনি যখন আবার বলেছেন শূন্য, 3টা শূন্য হবে, বিশ্বাস করেছি। তারপর উনি যখন বলেছেন মন খুলে সমালোচনা করতে, আমার এক বন্ধু আনিস আলমগীর মন খুলে সমালোচনা করতে গিয়ে কোথায় আছেন আপনারা জানেন। তো আমরা সবসময় তাকে বিশ্বাস করি, এখনো বিশ্বাস করছি যে এই নির্বাচনে তিনি নিরপেক্ষ এবং তার সরকার নিরপেক্ষ আচরণ করবেন। তবে তার উপদেষ্টাদের অনেকেই নিরপেক্ষ আচরণ করছেন না। যে 3জন তরুণ উপদেষ্টা তার এই অন্তর্বর্তী সরকারে ছিলেন, তারা পদত্যাগ করেই তাদের দলীয় পরিচয় আবির্ভূত হয়েছেন। তার মানে তারা সবসময় দলীয় পরিচয় ছিলেন, এবং তাদের মধ্যে সামান্য মতবিরোধও আমরা লক্ষ্য করেছি। যাকে নিয়ে তিনি নিউ ইয়র্ক গিয়েছিলেন, তিনি সেই দল ছেড়ে চলে গিয়েছেন। তো যদি সব কিছু ওয়েল প্ল্যান্ডই হয়, তাহলে এই ওয়েল প্ল্যান্ড দল থেকে তাসনিম যারা বেরিয়ে যায় কেন? তাহলে এই ওয়েল প্ল্যান্ড দলের মধ্যে আমরা অদ্ভুত সব কথাবার্তা শুনি কেন? এই ওয়েল প্ল্যান্ড দলের মধ্যে আমরা দেখি যে এক ধরনের আদর্শিক মতবিরোধ তৈরি হয়েছে, এবং এই ওয়েল প্ল্যান্ড দল, ওয়েল প্ল্যান্ড অ্যাক্টিভিটি যারা করতে পারে, তারা কি করে নারী অধিকার বিরোধী একটা সংঘে যোগ দেয়, যেখানে নারী সংস্কার কমিশনের রিপোর্ট পাশ করার পরে নারীদেরকে কুৎসিত ভাষায় গালাগাল করা হয়েছে। তো এটাও কি প্ল্যানিং এর অংশ ছিল, যে ওয়েল প্ল্যান্ড, যে তারা নারী অধিকার বিরোধী একটা সংঘের সঙ্গে যুক্ত হয়ে যাবেন এবং তাদের দল থেকে অনেক ফোর ফ্রন্টে থাকা নারীরা বেরিয়ে যাবেন?